বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যের এটা কিন্তু আমার 5 নাম্বার পর্ব। যদি 1 থেকে 4 নাম্বার পর্ব দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন আলোচনা করব হবে অনুশীলনী, অর্থাৎ এই ভিডিওতে অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। প্রথমে আছে কি শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর আছে বহু নির্বাচনী, তারপর আছে কিন্তু দুইটি সৃজনশীল প্রশ্ন। তো চলো এগুলার সমাধান দেখে আসি। তো শূন্যস্থান পূরণ। মিষ্টি আলু একটি রূপান্তরিত দেশ। এটা কি? মিষ্টি আলু একটি রূপান্তরিত অস্থানিক মূল। 2 নাম্বার, কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড। এটা কিন্তু রূপান্তরিত কাণ্ড। 3, ফণিমনসাও একটি রূপান্তরিত কাণ্ড। মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে ড্যাশ। এটাও কিন্তু কাজ করে থাকে কাণ্ড, অর্থাৎ এখানে হবে কাণ্ড। পাতার প্রধান কাজ ড্যাশ করা। পাতার প্রধান কাজ কি আমরা সবাই জানি, খাদ্য তৈরি করা। তো এই ছিল শূন্যস্থান পূরণ। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। প্রশ্নটা কি? গোল আলু মূল নয় কেন? গোল আলুকে কেন মূল বলা হয় না? তো উদ্ভিদের মূলে কখনো পর্ব পর্ব মধ্য শর্কপত্র মুকুল ইত্যাদি থাকে না। তাহলে কি উদ্ভিদের মূল হওয়ার বৈশিষ্ট্য হলো তার পর্ব পর্ব মধ্য শল্কপত্র এবং মুকুল, এই জিনিসগুলা কি থাকা যাবে না। মূল কাকে বলে? উদ্ভিদের পর্ব পর্ব মধ্য শল্কপত্র ও অগ্রমুকুলবিহীন অংশকেই বলা হয় মূল। যেহেতু এই গোলালুর এই জিনিসগুলো আছে, এই জন্যই কিন্তু গোলালুকে মূল না বলে বলা হয় কি কাণ্ড। কিন্তু গোলালুতে এ সব কিছুই আছে। এদের শল্কপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে এই চোখগুলো কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। কাণ্ডের এসব বৈশিষ্ট্য বহন করার জন্য গোল আলুকে স্ফীতকন্দের উদাহরণ বলা হয়। তাই খাদ্য সঞ্চয় করে স্ফীত আকার ধারণ করলেও গোল আলু মূল নয়। এরপর হলো প্রশ্ন 2, ফণিমনসার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। তো ফণিমনসার দেহটি পত্র নয়, এটি ফাইলোক্লেট বা পর্ণকাণ্ড। তাহলে এটা কি? পাতা না। পাতার মতো দেখা যায় কিন্তু পাতা না, এটা হলো পর্ণকাণ্ড। এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা সবুজ হয়, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। এ উদ্ভিদের পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষায় কাজ করে। সেম টু সেম একদম পর্ণকাণ্ডের যে অংশটুকু সেটুকুই কিন্তু উঠিয়ে দিছে। পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? বিশেষ বিশেষ কাজ সমাধা করার জন্য পাতা রূপান্তরিত হয়। যেমন কোনো কিছুকে আঁকড়ে ধরতে, খাদ্য সঞ্চয় করতে, পতঙ্গ ফাঁদ তৈরি করতে, প্রজননে অংশগ্রহণ করতে, কণ্টকপত্র বা কাঁটায় রূপান্তরিত হতে, কাক্ষিক মুকুলকে রক্ষা করতে। এই সব করেই কিন্তু আমাদের বইয়ে আছে। এগুলা সংক্ষেপে তারা এখানে উপস্থাপন করছে। কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। প্রতিকূল পরিবেশে টিকে থাকা, খাদ্য সঞ্চয়, সহজ উপায়ে বংশবিস্তার, আত্মরক্ষা, আরোহণ ইত্যাদি হলো কাণ্ডের বিশেষ কাজ। মূল কি কি কারণে রূপান্তরিত হয়? তো খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা, শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য মূল রূপান্তরিত হয়। তো এগুলা কিন্তু আমাদের সব কয়টা বইয়েতে আছে, একটা অক্ষরও কিন্তু বইয়ের বাহির থেকে নেওয়া হয় নাই। তাহলে বইগুলো আমরা ভালো করে পড়লেই, বইয়ের অংশটুকু ভালো করে পড়লেই আমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। তো অনুশীলনী প্রশ্ন ও উত্তর এখানে হলো সৃজনশীল প্রশ্ন। তো আমরা চলো দেখি যে 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটা কি আছে। দেখো এক্সে আছে কিন্তু আদা, তাই না? ওয়াইয়ে আছে আলু, যেটা গোল আলু, আর এটা জেটে আছে কি মিষ্টি আলু, এটাই। তো বুলবিল কি? এটা আমরা জানি। পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে? এটাও আমরা আমাদের ভিডিওতে দেখছি। তো ছোট গ, এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো। অর্থাৎ এক্স কি? এটা হলো কি আদা। আদার ব্যবহারিক, দৈনন্দিন জীবনে আদার ব্যবহারিক দিক, মশলা হিসেবে আমরা ব্যবহার করি না? এগুলাই সর্দি কাশিতেও কিন্তু আমরা, কাশির ক্ষেত্রেও কিন্তু আমরা আদা খাই কাশি কমানোর জন্য। ওয়াই ও জেটের বৈশিষ্ট্যগুলো তুলনামূলক আলোচনা করো। ওয়াই কি? এটা হলো গোল আলু, আর জেট হলো মিষ্টি আলু। এদের তুলনামূলক বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। চলো এই প্রশ্নের সমাধানগুলো আমরা দেখি। ক নাম্বার, যেসব আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংস মিডের আকার ধারণ করে সেগুলোই বুলবিল।
নম্বর প্রশ্ন কি, যে কিভাবে পাথরকুচির পাতা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়? উত্তরটা আমরা দেখি। পাথরকুচির পাতার কিনারা থেকে নতুন কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ির নিচের দিকে গুচ্ছমূল গজায় এবং এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। এইভাবে পাথরকুচির পাতার সাহায্যে প্রজনন হয়ে থাকে, অর্থাৎ পাথরকুচির পাতা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়ে থাকে। তো ছোট ক নাম্বার প্রশ্ন কি ছিল? দৈনন্দিন জীবনে আদার ব্যবহার উল্লেখ করতে বলছে। তো ছোট ক নাম্বার প্রশ্ন উত্তরটা আমরা দেখি। চিত্র এক্স উদ্ভিদটি হলো আদা। তো এই উদ্ভিদের কাণ্ড রাইজোম জাতীয়, এটা কিন্তু আমরা জানি, রাইজোমের অংশ আমরা পড়ছি। নিচে এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করা হলো। রান্নার সময় তরকারিতে ঘ্রাণ ও স্বাদ বাড়াতে আদা প্রয়োজনীয় একটি দ্রব্য। আমাদের দেহের ঠান্ডার জনিত বিভিন্ন রোগ যেমন সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস প্রভৃতি নিরাময়ে রং চায়ের সাথে আদার মিশ্রণ কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া আদা বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। খুসখুসে কাশি গলা ব্যথা স্বরভঙ্গ ইত্যাদি প্রভৃতি চিকিৎসায় শুকনা আদা কার্যকরী। এছাড়া হৃৎপিণ্ড ও মস্তিষ্কে উদ্দীপনা প্রদান করার জন্য আদা এক অতুলনীয় উপাদান। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে আদার ব্যবহারিক দিক বা প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য। এরপর বড়গতে প্রশ্নটা ছিল আমাদের, বড়গ নাম্বারের প্রশ্নটা ছিল যে গোল আলু এবং মিষ্টি আলুর মধ্যে তুলনামূলক আলোচনা। তো উদ্দীপকের চিত্র ওয়াই একটি গোল আলু এবং চিত্র জেড একটি মিষ্টি আলু। নিচে এদের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো। তো গোল আলু স্ফীতকন্দের ও মিষ্টি আলু মূলের উদাহরণ। মিষ্টি আলু কিন্তু মূল আর গোল আলু হলো স্ফীতকন্দের উদাহরণ। গোল আলু ভূনিম্নস্থ রূপান্তরিত কর্ণ, অন্যদিকে মিষ্টি আলু রূপান্তরিত অস্থানিক মূল। গোল আলু থেকে মূল উৎপন্ন হয় না। মিষ্টি আলুর অস্থানিক কন্দাল মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে উৎপন্ন হয়। এগুলো কিন্তু আমরা দেখছি, এই জন্য আলোচনা করা হইতেছে না। আমাদের অনুশীলনীর আলোচনা করার আগে যখন আমরা পাঠগুলো আলোচনা করছি তখন আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখে আসছি, যার জন্য বিস্তারিত আলোচনা এখানে করা হচ্ছে না। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না। গোল আলু খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে গোলাকার রূপ ধারণ করে। মিষ্টি আলু খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। তো উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় গোল আলু ও মিষ্টি আলু উভয়ই খাদ্য সঞ্চয়ের উদ্দেশ্যে পরিবর্তিত কাণ্ড ও মূলের দুটি ভিন্ন রূপ। তো এরপর হলো 2 নাম্বার সৃজনশীল। 2 নাম্বার সৃজনশীলের প্রশ্নটা কি আছে আমরা সেটা একটু দেখে আসি। তো দেখো 2 নাম্বার সৃজনশীলের প্রশ্ন হলো, প্রথমে এম একটা চিত্র দেওয়া আছে, এটা সুন্দরী গাছের চিত্র। এখান থেকে শ্বাসমূল বের হয়েছে, শ্বাসমূলের অংশে আমরা এটা পড়ছি। এরপর দেখো এখানে একটা দেওয়া আছে আর, এখানে যে দেখা যাচ্ছে এটা কিন্তু স্বর্ণলতা। তো ক নাম্বার অফসেট কি? খ নাম্বার কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন ব্যাখ্যা করো। ঘ নাম্বার এম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই যে এম চিহ্নিত অংশ এই শ্বাসমূল থেকে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলছে। আর ও এন উদ্ভিদ দুইটির তুলনামূলক আলোচনা করো। আগের প্রশ্নের মতোই, তাই না? তো এখন আমরা দেখি যেসব জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার কারণে কাণ্ডকে খর্বাকৃতি দেখায় তাকে অফসেট বলে, অফসেট বলা হয় একে। তো এর প্রশ্ন কি? কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন ব্যাখ্যা করো। তো উত্তরটা হবে কি, কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ। এর পাতা রূপান্তরিত হয়ে কলস বা থলের আকার ধারণ করে। এর ভেতরে পতঙ্গ ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে এ উদ্ভিদ পতঙ্গের দেহ থেকে রস শুষে নেয়। এই জন্য কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়। তো ছোট নাম্বার প্রশ্ন কি? চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এম চিহ্নিত অংশগুলো কিন্তু শ্বাসমূল, এই শ্বাসমূলের প্রয়োজনীয়তা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো চিত্রে এম চিহ্নিত অংশটি সুন্দরী গরান ইত্যাদি জলাভূমির উদ্ভিদের শ্বাসমূল বা নিউমাটোফোর। সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটি উদ্ভিদ বা ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদে এ ধরনের রূপান্তরিত মূল দেখা যায়। এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে। নিচে শ্বাসমূলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। সমুদ্র উপকূলীয় মাটি অধিক লবণাক্তময়। এসব মাটি সবসময় জলমগ্ন কর্দমাক্ত থাকায় মাটির সছিদ্রতা হ্রাস পায়। ফলে মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং উদ্ভিদের শ্বসন বিঘ্নিত হয়। তাই এ অঞ্চলের উদ্ভিদের মাটির নিচে কিছু শাখামূল মাটি ভেদ করে উলম্বভাবে গোজের মতো উপরে উঠে আসে।
শ্বাসমূলে বায়ু ছিদ্র ও বায়ু কুঠুরি থাকায় এরা খুব সহজে গ্যাসীয় পদার্থের আদান প্রদান করতে পারে। তাই সমুদ্র উপকূলে উদ্ভিদের জন্য শ্বাসমূলের প্রয়োজনীয়তা অপরিহার্য। অর্থাৎ সমুদ্র উপকূলে যে উদ্ভিদ আছে এদের শ্বাসমূল থাকার প্রয়োজনীয়তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কেন প্রয়োজন আমরা বুঝতে পারলাম। তো এরপর হলো বড় গ নাম্বার প্রশ্ন। তো বড় গ নাম্বার প্রশ্নটা কি, আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো। তো এখানে আর একটা উদ্ভিদ আছে, এখানে এন একটা উদ্ভিদ আছে, এই উদ্ভিদ দুইটার তুলনামূলক আলোচনা আমাদের করতে হবে। আগের প্রশ্নের বড় গড় মতোই কিন্তু এটা। তো উদ্দীপকে আর উদ্ভিদটি হলো স্বর্ণলতা আর এন উদ্ভিদটি হলো রাসনা। তো নিচে এদের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। তো স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ, এদের ক্লোরোফিল থাকে না বলে এরা খাদ্য তৈরি করতে পারে না। আর রাসনা পরাশ্রয়ী, এরা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদ দেহের পানির চাহিদা মেটায়। তো রাসনা কিন্তু পরাশ্রয়ী বায়বীয় মূল। তো 2 নাম্বার, স্বর্ণলতা খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে দেয়, যাদেরকে শোষণ মূল বলে। রাসনা উদ্ভিদের দেহে আকর্ষী মূল ছাড়াও এক ধরনের বিশেষ মূল থাকে যা দিয়ে উদ্ভিদটি বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে। এই জাতীয় মূলকে বায়বীয় মূল বলা হয়। স্বর্ণলতা ও রাসনা উদ্ভিদ দুটি জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সারা জীবন অন্য উদ্ভিদের উপর আশ্রয় গ্রহণ করতে হয়। অর্থাৎ স্বর্ণলতা এবং রাসনা উদ্ভিদ দুটিকে কি করতে হয়, সারা জীবনই অন্য উদ্ভিদের উপর আশ্রয় গ্রহণ করতে হয়। তো এই ছিল স্বর্ণলতা এবং রাসনা উদ্ভিদের মধ্যে তুলনামূলক আলোচনা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্টস করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।